ওয়েলকামস ফর মানস সরোবর যাত্রা। যেহেতু ওপরে ফটোগ্রাফি বারণ, সেজন্য ওপরে ক্যামেরা বা ফোন কিছুই অন করা যায়নি। গুড মর্নিং। আজকে 19 তারিখ। আমরা উঠে গেছি অনেকক্ষণ আগেই, এখন ফ্রেশ হচ্ছি। ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের, ব্রেকফাস্ট করছি আমরা, স্যান্ডউইচ আর তার সাথে কফি। কিন্তু একটা জিনিস এই বছরের নতুন আমার কাছে, যেটা তোমাদেরকেও দেখাই, দাঁড়াও। ওই দূরের পাহাড়টা, এইরকম ভিউটা গ্যাংটকে এসে আমি এখনো অবধি একবারও, মানে এটা আমার ফার্স্ট টাইম। কেননা যতবারই এসছি এই হোটেলটাই থাকতাম, হোটেল উটপলাতে আমরা থাকতাম উল্টো দিকের রুমগুলোতে। তো তার জন্য কি সামনে যে রাস্তাটা, যেটা কালকে সন্ধ্যেবেলা দেখাচ্ছিলাম প্যান্টালুনের সামনে রাস্তাটা, ওটা দেখতে পেতাম। তো এবার যেহেতু আমরা তিনজনে রয়েছি, আমাদের এই রুমটা দিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটা সুন্দর ভিউ, ওই পাহাড়টার, মনটা এমনি আরও ভালো হয়ে গেল। আমাদের পারমিট চলে এসছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম। পারমিট চলে এসছে, সব কিছু রেডি মোটামুটি। এখন জাস্ট ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব আমরা। তার আগে অবশ্যই একটা সবথেকে বড় কাজ আছে, বাইকে লাগেজ বাঁধা। ওরে বাবা, সে বাঁধতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে রাস্তায় ইস্ট সিকিম যাওয়ার পথে। সকালবেলা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোতে বেরোতে তেল সব ভুললাম। 10টা 5 বেজে গেছে অলরেডি। 10:30টার মধ্যে আমাদেরকে 3rd মাইলে পৌঁছাতে হবে। কালকে যার কাছ থেকে পারমিট বানিয়েছি, বিবেক ভাই, সে বলেই ছিল যে তোমরা তাড়াতাড়ি করো। উঠে গেছিলাম অনেক তাড়াতাড়ি, কিন্তু আর এই 3 জন, একটা টয়লেট, তারপরে ব্যাগ বাঁধো, রাস্তাতে জ্যাম, এই করে করে তারপরে ফুয়েল আপ করলাম, পেট্রোল পাম্পেও ভিড়, অনেকটা লেট হয়ে গেল। আর যা রাস্তা দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না। গুগল ম্যাপও গুলিয়ে দিচ্ছে ধরে। যাই হোক, 3rd মাইলটা ক্রস করে নিয়েছি। 10টা 20 বাজে। ক্যামেরাটা কিছুক্ষণের জন্য খুলে রেখেছিলাম, কেননা যে পারমিট বা যে বানিয়ে দিয়েছিল দাদা, উনি বলেছিলেন যে 3rd মাইলটা অন্তত খুলে রেখে দেবেন। যাই না কি এখানে, তবে দেখলাম অনেকের বাইকেই লাগানো রয়েছে, কারোর সেরকম কাউকে কিছু সেরকম বললো না। তো যাই হোক, আমি আমার নিজের সেফটিটা নিজের কাছে। আমাদের এখানে 3টে বাইক রয়েছে। আমাদের পারমিটের, বাইকের যেটা পারমিট সেটার একটা কপি জেরক্স নিল, আর আমাদের যেটা পারমিট মানে পার হেড, মানে পার্সন যে পারমিটটা হয়, সেই পারমিটের 2টো কপি নিল। তার মধ্যে একটাতে স্ট্যাম্প করে আমাদের দিয়ে দিয়েছে, আর ওনারা 2টো বাইকের আর মানুষের একটা সেট রেখে দিলেন। এবারে আগে কোথায় কি লাগবে জানি না। যে এরকম রাস্তা দিয়ে, মানে গ্যাংটক থেকে জাস্ট স্টার্ট করার পরে যে এরকম রাস্তা দিয়ে উঠছিলাম, অস্বস্তি লাগছিল কিরকম একখানা, ভাঙা চোরা, উঁচু নিচু। কিন্তু এখন প্রত্যেকটা টানে একটা নতুন নতুন রূপ। ওইখানে ব্যারিকেডগুলো দেওয়া ছিল, আমি ভাবলাম হয়তো এদিক দিয়ে যেতে হবে, তারপরে না দেখলাম ওখানে পাথরগুলো ভাঙছে বলে যাতে লোকে এই দিক দিয়ে যায়, সেই কারণে দেওয়া। আর একটু চেপে দে তাহলে। আমাদের কলকাতাতে তো ভাই তাই হয়, যেখানে দেওয়া থাকবে সেখানে, তার মানে তুমি বাঁ দিক দিয়ে যাও আর ডান দিক দিয়ে উল্টো দিকের গাড়ি আসবে। আরে অদ্ভুত ওটা না, অদ্ভুত আমি।
ওই নিচ থেকে ঘুরতে ঘুরতে উপরে উঠে গেলাম আমরা। ভালো পাওয়ার ল্যাগ হচ্ছে আমার বাইকের, অক্সিজেন কম বলে। ছাংগুলোকে রূপটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই উপরে পাহাড়ের রুক্ষ রূপটাও দেখা যাচ্ছে। আস্তে আস্তে গাছপালা কমে আসছে পাহাড়ের, নেই এখানে বলতে গেলে। ছাঙ্গু আর 3.2 কিলোমিটার এখান থেকে। মারাত্মক পাওয়ার ল্যাগ হচ্ছে, বাইকের অ্যাক্সিলারেটর ছাড়লেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা রাস্তাটা দেখে মনে হচ্ছে অত সমান, কিন্তু বাইক উঠতে চাইছে না। এই নিয়ে প্রায় 4-5 বার, আমি 5 বার মতন গ্যাংটকে এলাম। তার মধ্যে 3 বার চেষ্টা করেছিলাম ছাঙ্গু লেক আসবো, ছাঙ্গু নাথুলা বাবা মন্দির। 3 বারের 1 বারও পারিনি। ওইখানটায় রোপওয়ে এন্ট্রি, ওইখান থেকে ওই উপরে রোপওয়ে যাওয়া যায়। ওইদিকে একটা মন্দির রয়েছে, ওইদিকে যাওয়া যায় ঘুরে, কিন্তু আমরা ওইদিকে এখন আর যাবো না। নিঃশ্বাসের বেশ কষ্ট হলো, অনেকটা বছর পর আবার এতটা উঁচুতে উঠলাম পাহাড়ের, আবার বাইক চালিয়ে। আবার একবার থ্যাংক ইউ সবাইকে, যাদের জন্য আমি আজকে এই ট্রিপটা কমপ্লিট করতে পারলাম, যাদের সাপোর্টে। অবশ্যই বাবার জন্য। থ্যাংক ইউ বাবা। গুলোকে সব সাজিয়ে রেখেছে, ইয়াকের পিঠে উঠে লোকে ফটো তোলে। আসো ইয়াকে পিঠে চাপ, টাকা দেবো আমি। আসো ইয়াকে পিঠে পুরি। বারোটা 5 বাজে, আমরা ছাংগুলোর থেকে বেরোচ্ছি, এখন নাথুলার দিকে যাব। 15-20 মিনিট মতন এখানে দাঁড়ালাম। নিঃশ্বাসের যে কষ্টটা হচ্ছিল এখন ঠিক আছে, আর সেরকম কষ্ট হচ্ছে না। আবার জানি না ওপরে গেলে কি হবে। এরকম আমার সাধারণত হয় না, কোনো দিনই এরকম ফেস করিনি। হঠাৎ করে কী কারণে হলো জানি না।
কিছু খাবার খেতে হবে, তার সাথে একটা অক্সিজেন সিলিন্ডার পেলে নিয়ে রাখবো। পাহাড়ের রূপ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন, এখানে রুক্ষ পাহাড় সব। ওই ওপরটায় উঠে একবার দাঁড়াবো, হ্যাঁ, এখান থেকে পুরো লেকটার একটা ফটো নেব। ওয়েলকাম মানস সরোবর যাত্রা। ও আচ্ছা, নাথুলা পাসটা ওই উপরে উঠতে হবে আমাদেরকে, লেফট সাইডে। নাথুলা এখান থেকে 4 কিলোমিটার। চলো দেখা যাক। নাথুলা পাস ওঠার আগেই একটা চেকপোস্ট রয়েছে, যেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। ওপর দিকে নাথুলা চলে আসছে আর নিচের দিকে জুলুক, সিল্ক রোড, এই নাথাং ভ্যালি ওডিশা চলে যাচ্ছে। তো নাথুলা পাস ওঠার ওই মুখটাতেই গেটের সামনে আমাদের অরিজিনাল পারমিট যেটা, সেটা নিয়ে নিল। আর জেরক্সগুলোকে বললো দিতে দিতে যেতে হবে আমাদেরকে। যেহেতু ওপরে ফটোগ্রাফি বারণ, সেজন্য ওপরে ক্যামেরা বা ফোন কিছুই অন করা যায়নি। উঠতে গিয়ে অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে, অনেকটা উঁচু এই দিকটায় একদমই। তবু লোকে ওপরে উঠে মোটামুটি ফটো তুলছে, অনেকেই সেলফি তুলছে, ওখানে গেটের ফটোও তুলেছে। আমি তুলিনি, আমরা কেউ তুলিনি। এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গিয়ে একটা ফটো নাথুলা পাসে। দমের বেশ ভালোই ঘাটতি হচ্ছিল, তারপর একটু কর্পূর নিয়েছি আর পপকর্ন খেলাম। পপকর্নটা খুব সুন্দর কাজে দিয়েছে। আর এখানে সবার ফটো সেশন চলছে। গোপ্রো ব্যাটারিটাও ড্রেন হয়ে গেছিলো, কিছুক্ষণ চার্জও দিয়ে নিলাম। এবার এখানে জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুলে বেরিয়ে যাবো আমরা নাথাংয়ের দিকে। দুটো বাজতে 10 মিনিট বাকি। নাথুলা পাস থেকে বেরোলাম আমরা। এবার যাব বাবা মন্দির, তারপর ওখান থেকে আজকে রাত্রে আমাদের স্টে নাথাং ভ্যালিতে। আর এখন এই মুহূর্তে তেল বাঁচাচ্ছি আমরা। কিভাবে? গাড়ির স্টার্টটা বন্ধ করে যাচ্ছি। সুপ্রিয়র তাই, ও একটা গ্যাংটক থেকে তেল ভরেনি, এখন বলছে তেল আমার হাফ ট্যাঙ্ক, কী করবো? ওই জন্য তেল বাঁচাচ্ছে, স্টার্ট অফ করে নামলাম আমরা। তো বোঝা যাবে কিনা, হ্যাঁ, লেকটা এত সুন্দর লাগছে, সূর্যের আলো পুরো চিকমিক করছে। নিচ দিয়ে একটা নদীও বয়ে গেছে, কি এর জলই মনে হয় কি ওখানে লেকটা তৈরি হয়েছে। দারুণ দেখতে লাগছে, ভি শেপের মাঝখানটাতে লেকটা। পাহাড়ের এই অদ্ভুত রূপ দেখতে দেখতে দুপুর প্রায় 2:30টার সময় আমরা এসে পৌঁছালাম বাবা মন্দিরে। বাবা মন্দির লেট সিপাহী হরভজন সিংয়ের স্মৃতিতে বানানো একটি মন্দির। 1968 সালের 4 অক্টোবর ডিউটিতে পেট্রোলিংয়ের সময় সিপাহী হরভজন সিং পাহাড়ের ওপর থেকে পা পিছলে পড়ে যান নিচে বয়ে যাওয়া একটি নদীতে, এবং সেখানে জলে ডুবে তার মৃত্যু হয়। কিন্তু সেই মুহূর্তে তার বডি পাওয়া যায়নি। এর কিছুদিন পর তিনি তার এক সহকর্মীর স্বপ্নে এসে জানিয়ে যান যে তার বডি কোথায় রয়েছে, এবং সেখান থেকে তুলে এনে যেন তার বডি সৎকার করা হয়। এরপর প্রায় বিভিন্ন সময়
বাবা কারো না কারোর স্বপ্নে এসে শত্রুপক্ষের গতিবিধির খবর দিয়ে গেছেন। ইন্ডিয়ান আর্মির প্রত্যেকটা জওয়ান, প্রত্যেকটা অফিসার মানেন যে বাবা এখনও তার ডিউটি করে যাচ্ছেন, যার প্রমাণ পাওয়া যায় বাবার এই বাংকার অথবা মন্দিরের ভেতর এলে। কে জানতো সেদিন হয়তো বাবা আমাদের ওপরেও সদয় হয়েছিলেন। বাবার বাংকার থেকে নিচে নেমে আসার পর আমাদের জন্য অপেক্ষা করছিল একটা সারপ্রাইজ, যার কোনো রকম ধারণা আমাদের ছিল না। মন্দির দেখতে এসে একটা খুব এতটা লাকি আমরা, আজকে রবিবার বাবার দিন, আর বাবার দিনে এখানে হয় লাঙ্গার। তো আমরা এতটা লাকি বাবার প্রসাদ খেয়েও যেতে পারছি। ওপরে উঠেছিলাম, ওপরে উঠে মন্দির দেখলাম, নিচে মন্দির দেখলাম, তারপরে এখন প্রসাদ খাবো বাবার, খেয়ে দিয়ে রওনা দেবো নাথাং ভ্যালির দিকে। নাথাং ভ্যালি পৌঁছে গেছি আমরা। আগে ডান দিক থেকে একটা নামার রাস্তা ছিল, কিন্তু দিক দিয়ে নামতে পাইনি, আর রাস্তা খারাপ বললে আগের থেকে আগে যেতে হবে, গিয়ে ওখানে লক্ষ্মণ চক থেকে ঘুরে পরিষ্কার ভালো রাস্তা আছে সেখান দিয়ে নামতে বললো। একজনকে জিজ্ঞেস করলাম। ওপর থেকে একখানা নাথাং ভ্যালির ফটো। মানে এটা দিয়ে ইজি নেমে চলে যেতে পারতাম। ওইখানে ওইটুখানি শুধু জল ফল ভর্তি। বিকেল 4:30-র সময় নাথাং ভ্যালিতে এসে পৌঁছেছি আমরা। এই আমাদের রুম, সব সরানো ছিটানো। এখন সময় 5:30 বাজে। চা আর পপকর্ন। আমি আবার ফোন করলাম ওনারকে, তো বললো আপনারা পকোড়া খাবেন আলাদা করে, তাহলে হয়তো পকোড়া বানিয়ে দিয়ে যাবে। ঠান্ডা বেশ ভালোই আছে। কত ডিগ্রি আছে টেম্পারেচার দেখতে পাচ্ছি না, কারণ কারোর ফোনে নেটওয়ার্ক নেই। এয়ারটেল মাঝে মাঝে আসা যাওয়া করছে। আমার এখন আর হয়ে গেছে, আর হয়ে গেছে, আর না হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো চা আর পকোড়া খাচ্ছি সন্ধ্যাবেলা এখন বসে। পপকর্ন, সরি, বারবার পকোড়াটা মাথায় রয়েছে তো ওই জন্য পকোড়া বেরিয়ে যাচ্ছে। তো এখন রাত্রিবেলা তো কিছুই দেখা যাবে না, পেছনে ভ্যালিটা। কালকে সকালবেলা উঠে ভ্যালিটা দেখাবো। ডাইনিং এরিয়াটা যখন রাত্রিবেলা যাবো খাওয়া দাওয়া করতে তখন দেখাবো। এবার একটু চা খেয়ে নি। সন্ধে হয়ে গেছে, আলো কম, এখানে আলো জ্বলছে, কতটা দেখা যাবে জানি না। রুমে বসছিলাম, এই পেছনের রুমটাই আমাদের, ওই একদম ধারের রুমটা। হঠাৎ করে শুনলাম গান বাজছে নিচে, বুঝতে পারিনি যে এরকম এখানে ব্যবস্থা থাকবে। তো আমাদের সাথে আরো 3 জন বাইকার রয়েছেন, ওনারা এসছেন। হ্যাঁ, কুচবিহার থেকে এসছে। আচ্ছা, তোমার নামটা কি? অর্ঘদীপ। দাদার নাম? আমরা সুদীপ্ত ঘোষ আর শিবা তামাং। ওরাও বাইক নিয়ে এসছে। ওদের সাথে দেখা হয়েছে সকালবেলাতেই, নাথুলাতেই দেখা হয়েছিল। তো তারপর ওরা আমাদের পরে এখানে ঢুকেছে। হঠাৎ করে দেখলাম একজন একটা জিনিস চাইছে, তো তখনই শিবাকে আমি দেখতে পাই, জানলা দিয়ে মুখ বার করে রয়েছে। তো তখনই ও বললো যে আপনারা, যাই হোক, কোইন্সিডেন্টলি সবাই একসাথেই রয়েছি। ওরা এসে এখানে একটা সুন্দর আগুন ফাগুনের ব্যবস্থা করেছে। তো বিষয়টা হচ্ছে গিয়ে এখন আপাতত এখানে একটুখানি আগুন তাপ একটুখানি সেঁকে নিই,
আর সাথে শুনবো একটা এই রাস্তার দাদাদের ট্যুরের একটা গল্প ছোট্ট করে শুনে নি একটুখানি। হ্যাঁ বলো তুমি কি বলছিলে? না পেলিং গেছিলাম আগে, এখানে আসার আগে পেলিংয়ে পৌঁছেছিলাম। সেখানে পেলিংয়ে একটা ব্রিজ আছে, সিংসোর ব্রিজ, এশিয়ার সাসপেনশন ব্রিজ, সেকেন্ড লংগেস্ট সাসপেনশন ব্রিজ আছে ওখানে। ওখানে যাওয়ার জন্য কোনো ট্যুরিস্টকে কোনো গাড়ি নিয়ে যাচ্ছে না। আচ্ছা, ওখানে গেলাম, একটা লোহার পুল আছে, পুলটার পরে রাস্তাটা নেই, গায়েব। কারণ এই যে কিছুদিন আগে যে সিকিমে ঝামেলা হলো, 6 অক্টোবর যে এটা যে প্রবলেমগুলো হয়েছিল, হ্যাঁ। ওই রাস্তা আমাদের নিয়ে চলে গেছে। এখন সিংসোর ব্রিজ বন্ধ। ওখানকার লোকাল লোক বললো এই ডানে একটা রাস্তা আছে, লোকাল লোকরা পায়ে হেঁটে ইউজ করে। আচ্ছা, আমরা ওই রাস্তায় যাই। ওই রাস্তায় যাওয়ার পরে রাস্তাটার সাইজ 3 কিলোমিটার, আমাদের যেতে 1.5 ঘন্টা লেগেছে। 1.5 ঘন্টা 1.5 লেগেছে। ঘন্টা লেগেছে। রাস্তাটা এমন ছিল, আমি একটা করে স্টিপ, আমার থান্ডারবার্ড গাড়ি আর ওর কন্টিনেন্টাল জিটি, আচ্ছা, জিটি নিয়ে ওই রাস্তা কোনো কেউ ধারণা করতে পারেনি। আমি একবার রাস্তা উঠেছি উপরে, নিচে হেঁটে এসেছি, ওর বাইক চালিয়ে উঠেছি, ওর বাইক চালিয়ে উঠেছি। এভাবে 3 কিলোমিটার রাস্তা আমরা 1.5 ঘন্টা পার করেছি। লোকাল লোকদের কাছে জিজ্ঞাসা করতে, দাদা রাস্তা কখন পাবো, দাদা ভালো রাস্তা কখন পাবো? মানে এখন এরকম জাস্ট বোল্ডার আর মাটি আর কিছু নেই। আর এরকম স্টিপটা মানে 45 ডিগ্রির উপরে, ধারণার বাইরে। আমার কাছে ভিডিও আছে, ভিডিওটা আপনাকে শেয়ার করেছি। বাইকটা নিয়ে গেছি, ছোট ভিডিও মানে দাদার ভিডিওটা আমি নিয়ে নেব, নিয়ে আপলোড করে দেবো, একসাথে দেখিয়ে দেবো। আহা, তার সাথে একদম এই গরম আগুন আর তার সাথে বারবিকিউ চিকেন, সন্ধেটা জমে পুরো একদম চিকেন হয়ে গেছে, ক্ষীর হয়নি। রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় আবার দেখাচ্ছি, রাত্রিবেলা ডিনারের ভিডিও আবার করব। আপাতত একটুখানি ঠান্ডা লাগছে, একটুখানি গরমে হাত পা সেঁকে নিই, ডিনারের সময় আসছি। বারবিকিউয়ের আগুন, সাথে নেপালি গান। শিবা, সুদীপ্ত, অর্ঘ্যদীপ সেদিন সন্ধ্যেটাকে যে কিভাবে মাতিয়ে রেখেছিল তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু কে জানতো এর কিছুক্ষণ পরেই আমার জন্য কি অপেক্ষা করেছিল। সন্ধ্যের আড্ডা শেষ করে আমরা সবাই একে একে ডিনার করতে চলে যাই। আর তখনই শুরু হয় আমার নিঃশ্বাসের কষ্ট। অক্সিজেন লেভেল যে কতটা কম সেটা বুঝতে পারছিলাম রাতের খাবার খেতে বসেই। হঠাৎ এতটাই অসুস্থ বোধ করি যে খাবার ফেলে রেখেই আমি রুমে চলে যাই, যে কারণে ভিডিওটাও আর শেষ করা হয়নি। তো আমার এই অবস্থা দেখে শিবা ওর কাছে থাকা পোর্টেবল অক্সিজেন ক্যানটা আমাকে দিয়ে দেয় ব্যবহার করার জন্য, যার থেকে কয়েক পাফ অক্সিজেন নেওয়ার পরেই আমি রাতে ঘুমাতে পারি। পরের দিন সকালে আমরা নাথাং ভ্যালি থেকে একটু তাড়াতাড়ি রওনা হয়ে যাই রামদুরার উদ্দেশ্যে, যার ভিডিও থাকছে নেক্সট এপিসোডে। কিন্তু যাওয়ার আগে হোমস্টের আর বাকি সবার সাথে কথা বলে জানতে পারি আমার মতন প্রায় অনেকেরই কম বেশি অক্সিজেনের অভাব হয়েছিল। অনেকে তো সারা রাত্রি ঘুমাতেও পারেননি। তো যাই হোক, আমার এই সিকিম সিরিজ তোমাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ততদিন সবাই ভালো থেকো আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ান্স।